আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। আজ সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ইতিহাসে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও ৩ বাহিনী প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদের ও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তীব্র গ্যাস সংকটে পড়েছে রাজধানী ও আশেপাশের এলাকা। প্রতিটি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এমন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। একই চিত্র বাসাবাড়িতেও। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে শিল্প খাত। গ্যাস সংকটের প্রায় ১ মাস অতিবাহিত হলেও কোনো সমাধানের আশ্বাস না মেলায় হতাশ সিএনজি সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিক। ওয়ালিদ, বন্ধের দিনে গ্যাসের কি পরিস্থিতি দেখছেন এবং ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন এ ব্যাপারে জানাবেন। নুসরাত, এই মুহূর্তে আমি রাজধানীর তেজগাঁও একটি ফিলিং স্টেশনে এসেছি। সকাল থেকে এখানে যে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি না। আগে যে ১ মাইল থেকে ২ মাইল দীর্ঘ ছিল সারি, সেই সারি এখন কমে এসেছে। আজ যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেহেতু আজকে এই যে গ্যাস নেওয়ার যে চাপ, সেই চাপটা অনেকটাই কমে এসেছে। আপনি দেখছেন যে এখানে সিএনজি চালকদের মোটামুটি সারি দেখা যাচ্ছে, কিন্তু আগে এমনি কর্মদিবসগুলোতে যেমন দীর্ঘ সারি থাকে, সেই দীর্ঘ সারি নেই। আমরা তাদের সাথে কথা বলবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন একজন সিএনজি চালক এখানে আছে, তার সাথে একটু কথা বলবো। আপনি কি পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন কিনা এই কয়েকদিন যাবত? না, পাই না। আমরা পাম্পে ঢুকলে ১২০ টাকা ৩০ টাকার গ্যাস ঢুকে ২ ঘন্টা ২.৫ ঘন্টা সময় লাগে। তবে আজ শুক্রবার, আজকে একটু স্বাভাবিক আছে। এই যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে তারা বলছে আজকে শুক্রবার বিধায় এখানে পাম্পে গ্যাসের চাপ খুবই কম, গ্যাসের যে সারি সেটা খুবই কম। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে আগে যেখানে গ্যাসের চাপ ছিল ১০০ বা ৮০, এখানে গ্যাসের চাপটা এখন ১৫০, এবং তারা বলছে আমরা গ্যাস দিতে পারছি। এবং এখানে যে সারিটা কমে গিয়েছে তার কারণ হলো আজকে শুক্রবার, আজকে চাপ কম থাকায় আজকে মানুষের যে কর্মব্যস্ততা প্রতিদিনের ন্যায় আজকে নেই। আমরা একজন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আপনি কি আজকে আপনারা কি পর্যাপ্ত গ্যাস দিতে পারছেন কিনা? জি, অন্য দিনের চেয়ে আজকে স্বাভাবিক। বিগত দিনের চেয়ে আজ স্বাভাবিক, কিন্তু প্রেশারটা একটু কম। আপনি নর্মালি যখন স্বাভাবিক কর্মদিবস থাকে তখন তারা গ্যাসের প্রেশারটা থাকে ১২০, ১০০। আজ যেহেতু ১৫০, তাই তারা বলছে যে মোটামুটি তারা গ্যাস দিতে পারছে। কিন্তু সিএনজি চালকরা বলছে যে আমরা যেখানে ২০০ থেকে ২৫০ টাকার গ্যাস পাই, আজকে আমরা ১০০ থেকে ১২০ টাকার গ্যাস পাচ্ছি। এই যে অবস্থা, এই যে তারা বলছে যে এই যে গ্যাসের পরিমাণ এই গত ১ মাস যাবৎ কম, এর ফলে তাদের দিনে ২ থেকে ৩ বার গ্যাস নিতে হয়, যা তাদের স্বাভাবিক আয়কে ব্যাহত করেছে। এবং তারা বলছে এই যে আয়ের যে তারতম্য, তাদের যে দৈনিক যে খরচ, সেই খরচ যোগাতে তারা ব্যর্থ হচ্ছে। এবং তারা বলছে তাদের যে দৈনিক যে মালিককে যে টাকাটা দিতে হয় সেই পরিমাণও মালিক কমাচ্ছে না। তারা বলছে মালিকও সদয় হচ্ছে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সে দেখাচ্ছে এখানে যে ৭৬ টাকার সে গ্যাস পেয়েছে। আমার ২৫০-৩০০ টাকার গ্যাস ঢোকে, সেখানে আছে ৭৬ টাকা। তীব্র গ্যাস সংকটে পড়েছে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা। গ্যাস সংকটের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, গ্যাস সংকটের প্রভাব চট্টগ্রামে কতটা পড়েছে? শিল্প কারখানার পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। যে নুসরাত, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে গ্যাস সংকট কিন্তু দিন দিন কিন্তু আরও দীর্ঘ হবে এমনটাই আশা করা যাচ্ছে।
ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আসলে 4টি এলএনজি জাহাজ কেনা হয়েছিল, তার মধ্যে একটি জাহাজ কিন্তু মহেশখালী মাতার বাড়িতে ভিড়েছে গতকালকে, এবং আরও 3টি আসলে কখন ভিড়বে সেটাও বোঝা যাচ্ছে না। এই 4টির মধ্যে একটিতে কিন্তু যুক্তরাজ্য কিন্তু তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটিও নিষেধাজ্ঞা তালিকায় আছে, সেটি আসবে কিনা সন্দেহ আছে। এই সংকট কিন্তু দীর্ঘ হচ্ছে, এই দীর্ঘ সংকটের কারণে কিন্তু চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, এবং একই সাথে গ্যাস নির্ভর যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু উৎপাদন ক্ষমতা কমেছে, এবং চট্টগ্রামে প্রতিদিন 350 থেকে 400 মিলিয়ন গ্যাস প্রয়োজন হয়, সেখানে কিন্তু গতকালকে পেয়েছে মাত্র 150 মিলিয়ন গ্যাস ঘনফুট, এবং আজকে এখনও পর্যন্ত পেয়েছে, আজকে সারাদিন হয়তো পেয়ে থাকতে পারে 190 থেকে 200, এমনটা প্রত্যাশা করতেন। তবে এখানে যারা সিএনজি চালক আছে তারা বললো আসলে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু আসলে গ্যাস পাচ্ছেন না। চট্টগ্রামে অনেকগুলো ফিলিং স্টেশন রয়েছে, সবগুলো দিয়ে আসলে গ্যাস দিচ্ছে সেটিও না। আমরা যে এখানে তো দাঁড়িয়ে আছি এইটি গতকাল সন্ধ্যা 7টা থেকে এখনও পর্যন্ত গ্যাস দিচ্ছে। গতকাল সন্ধ্যা 7টায় গ্যাস এসেছে, এখনও তাদের গ্যাস চলমান আছে। তারা বললো আসলে যতক্ষণ পর্যন্ত গ্যাস থাকবে ততক্ষণ পর্যন্ত তারা দিবে। তবে আমরা কয়েকটি সিএনজি ড্রাইভারের সাথে কথা বললাম, তারা বললো তারা প্রায় সকাল 5টা থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছে, এখন গ্যাস পেয়েছে, তবে তারা সেজন্য কিছুটা স্বস্তি। এবং একই সাথে এখানে কিন্তু গ্যাসের চাপ রয়েছে, এখন 210 থেকে 220 কিন্তু গ্যাসের চাপ রয়েছে, এবং সব কিছু মিলিয়ে চট্টগ্রামে যে ছোট বড় কারখানা আছে গ্যাস নির্ভর, এইটি প্রায় 50% কিন্তু বন্ধ হয়েছে বলে এমনটাই জানিয়েছেন অনেক উদ্যোক্তা। আপাতত এটাই ছিল গ্যাস নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। নুসরাত, ধন্যবাদ। 2 দশকের নানা সাফল্য আর বিতর্কের পর বিলুপ্ত করা হয়েছে র্যাব। এর পরিবর্তে পুলিশের অধীনে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। নতুন আইনে অপারেশনাল ক্ষমতার পাশাপাশি রাখা হয়েছে জবাবদিহিতা ও অভিযোগ প্রতিকারের বিধান। তবে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে যদি কর্মরত সদস্যরাই দায়িত্ব পায় তাহলে কতটা নিরপেক্ষ হবে এ নিয়ে উঠছে বিশেষজ্ঞদের প্রশ্ন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর প্রতিবেদনে। কখনোই না। দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালের মার্চে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠন করা হয় এই এলিট ফোর্স। 2 দশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে র্যাবের রয়েছে নানা সাফল্য। তবে সফলতার পাশাপাশি বাহিনীটির বিরুদ্ধে উঠেছে গুম ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা গুরুতর অভিযোগ। 24-এর অভ্যুত্থানে বাহিনীটির ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমেও উঠে এসেছে। এছাড়া গুম কমিশনের প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। সারা বাংলাদেশে অসংখ্য ক্রসফায়ারের ঘটনা, গুমের ঘটনা, টিএফআই সেলে নিয়ে নির্যাতনের যে ঘটনা, অসংখ্য ঘটনা, বিশেষ করে জুলাই 36 আন্দোলনে র্যাবের যে বিতর্কিত ভূমিকা, নির্বিচারে ছাত্র জনতার উপরে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করা সহ সকল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা যে মানবতা বিরোধী অপরাধের সাথে তারা সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছিল। র্যাবের যে ঐতিহ্য এবং গৌরব ছিল, এটা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মাধ্যমে আবার সেই গৌরব এবং ঐতিহ্য তারা আবার ফিরিয়ে আনবেন। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এই যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সেটি বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্যে তারা কার্যকর ভূমিকা রাখবেন। অবশেষে র্যাব বিলুপ্ত করে গঠন করা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এসআরবি আইন 2026। র্যাবের নাম ও কাঠামো বদলালেও অপারেশনাল ক্ষমতার বড় অংশই বহাল থাকছে। বরং তদন্তের ক্ষেত্রে নতুন আইনে ক্ষমতা আরও স্পষ্ট করা হয়েছে। এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। এখানে কমপ্লেন্ট রিড্রেস কমিটি নামে একটি ক্লজ রাখা হয়েছে, যেখানে র্যাব সদস্যের বিরুদ্ধে যদি কখনো কোনো অভিযোগ আসে, সেটা যেই লেভেলেরই অফিসার বা আমাদের র্যাব কর্মী হোক না কেন, র্যাব সদস্য হোক না কেন, যখনই কোনো অভিযোগ আসবে এই অভিযোগটাকে তারা আমলে নেবে, যাচাই বাছাই করবে। একটা প্রাথমিক তদন্তের পরে তাদেরকে যদি শাস্তির জন্য আরও অধিকতর তদন্ত করার দরকার, দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটাকে নিশ্চিত করা যাবে। তবে কর্মরত এসআরবি সদস্যদের নিয়ে গঠিত অভিযোগ প্রতিকার কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন র্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। র্যাব যে খারাপ কাজগুলো করে এর পিছনে এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল এবং বাহিনীর কতিপয় সদস্যদের এর দায় আছে। যদি সরকার আইন অনুযায়ী চলে
এবং সরকার যদি না চায় যে তার কোনো বাহিনী কোনো খারাপ কাজ করবে না, তাহলে কিন্তু করা সম্ভব না। র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবেরই চাকরিরত একজন সদস্যকে প্রধান করে যে কমিটি, সেই কমিটি এটা অনুসন্ধান করবে। তো এই ব্যাপারটা যদি এটা না হয়, কোনো অবসরপ্রাপ্ত কোনো জাস্টিস কিংবা অবসরপ্রাপ্ত অন্য কোনো আইন বিশেষজ্ঞ যদি কেউ হতেন, তাহলে হয়তো এই ব্যাপারটা একটু আরো ভালো হতো। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারলে ফিরবে আস্থা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে তো আসলে যারা সরকারে থাকেন তাদের সদিচ্ছায় অনেক কিছু যেরকম ভালো কাজ হয়, আবার তারা যেভাবে কোনো বাহিনী, কোনো ব্যক্তি, সরকারের কোনো প্রতিষ্ঠানকে বা আইনশৃঙ্খলা বাহিনীকে বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ইউনিটকে যেভাবে তারা নির্দেশ দেন সেইভাবেই কাজগুলো করে। নির্দেশের জায়গাগুলো যাতে গণতান্ত্রিক থাকে, নির্দেশের জায়গাগুলো যাতে দমন পীড়ন মুক্ত থাকে। নতুন আইনে নতুন কাঠামো ও ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে এসআরবি। এই ক্ষমতার সঙ্গে জবাবদিহিতার ভারসাম্য কতটা নিশ্চিত হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। রাজধানীর ব্যস্ত সড়কে বদলে গেছে নারীদের যাত্রার গল্প। চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ, সঙ্গে সিসি ক্যামেরা, জিপিএস আর টিকিটিং। নিরাপদ যাতায়াতের প্রতিশ্রুতি নিয়ে রাস্তায় নেমেছে পিঙ্ক বাস। কিন্তু প্রশ্ন হলো যে শহরে বাসের জন্য দীর্ঘ অপেক্ষা আর গাদাগাদি নিত্যদিনের বাস্তবতা, সেখানে সীমিত সংখ্যক এই বাস কি সত্যি নারীদের যাতায়াতে আনবে বড় পরিবর্তন? নিরাপত্তার এই নতুন উদ্যোগ কতটা স্বস্তি দিচ্ছে আর কোথায় রয়ে যাচ্ছে সীমাবদ্ধতা? প্রতিবেদনে জানাচ্ছেন শাকিলা করিম। গণপরিবহনের ভিড়, ধাক্কাধাক্কি ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ নারীদের দীর্ঘদিনের। এমন বাস্তবতায় আলাদা পিঙ্ক বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও নারী। লক্ষ্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের পরিবেশ তৈরি। নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং। নির্ধারিত স্টপেজ ও টিকিটে কমতে পারে যেখানে সেখানে ওঠানামা ও সময়ের অপচয়। কর্মজীবী নারীদের জন্য চালু হওয়া এই উদ্যোগ প্রশংসনীয় হলেও বাস্তবতা ভিন্ন, চ্যালেঞ্জও কম নয়। শুরুতে ঢাকায় ছাড়া হয়েছে 10টি বাস। চাহিদার তুলনায় বাসের সংখ্যা কম, তাই দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত সাধারণ বাসে উঠতে হতে পারে নারীদের। অনেকের 9টায় অফিস, তাদের জন্য সমস্যা হয়ে গেছে। এখানে মেজরিটি হচ্ছে 10টায় যারা যায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু এখন নতুন তো আমরা রাইট টাইমে পৌঁছতে পারতেছি না। শুধু সকাল আর বিকালে বাস না রেখে যদি সারাদিন আমাদের জন্য বাস রাখা হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তার প্রশ্নটি নতুন নয়। ভিড়ের সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, ধাক্কাধাক্কির আড়ালে শারীরিক হয়রানি কিংবা অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ছিল তাদের চোখে মুখে। ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, এর আগে একটা ঘটনা ঘটেছে যে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে দিয়েছে। এগুলো মানসিকতার ব্যাপারে। হেল্পার ওই গেটের কাছে দাঁড়ায় থাকে, তারপরে অন্যান্য যাত্রীরাও গেটের কাছে দাঁড়ায় থাকে। তো এইখানে দেখা যায় যে ভিড়ের মধ্যে ব্যাড টাচ করে। আমরা লোকাল বাসে উঠলে দেখা যেত আমরা ইভটিজিংয়ের শিকার হতাম, শারীরিকভাবে হেনস্থার শিকার হতাম, কিন্তু এখন তো অনেক ভালো। এদিকে পিঙ্ক বাস উদ্বোধনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমভাবে নেতিবাচক আক্রমণাত্মক মন্তব্যের বিষয় নিয়ে খুব একটা ভাবছেন না যাত্রীরা। একটা মহিলা স্ট্রাইকার ধরেছে, এটা আমাদের জন্য গর্ববোধ হওয়া উচিত, কিন্তু এটা নিয়ে ট্রল হচ্ছে, যেটা মোটেই আমাদের জন্য কাম্য নয়। ট্রল হোক যাই হোক, এটা একটা পজিটিভ দিক। অন্যদিকে চালকদের আরও দক্ষ হওয়ার পরামর্শও দেন অনেক যাত্রী। ডাবল ডেকার চালাতে হলে কিন্তু সেই যোগ্যতাও দরকার। আমি মহিলা মানুষ, বাট তারপরেও বলছি যে ওনাদের ভালো মতো একটু ট্রেনিং দেওয়া দরকার ছিল। পিঙ্ক বাস নারীদের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এর সাফল্য নির্ভর করবে শুধু বাসের রঙে নয়, নিয়মিত সার্ভিস, পর্যাপ্ত বাস এবং প্রতিশ্রুত নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর থাকে তার উপর। এখন দেখার বিষয় এই উদ্যোগে কতটা বদলায় নারীদের প্রতিদিনের যাতায়াত। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্দিষ্ট পরিচ্ছন্ন স্থানে জবাই বাধ্যতামূলক হলেও খোলা স্থানে, রাস্তার পাশে, অলিতে গলিতে অস্বাস্থ্যকর পরিবেশে জবাই হচ্ছে গবাদি পশু। এমনকি জবাইয়ের আগে করা হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষাও। অথচ কোটি কোটি টাকা খরচ করে রাজধানীতে নির্মিত হয়েছে আধুনিক পশু জবাইখানা। এতে স্বাস্থ্য ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাংসের ভেজাল ও অনিয়ম নিয়ে বিপুল দেব রায়ের 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান নূর ও ফজলুল হক। ঢাকার 2 সিটি কর্পোরেশনের জবাইখানা রয়েছে মোট 5টি। এর মধ্যে কয়েকটি বন্ধ, বাকিগুলো অবস্থাও নাজুক। মাংস বিক্রি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার ফিটনেস সনদ ছাড়াই।
জবাইখানা দুই একটি বন্ধ থাকলেও প্রতিদিন হাজারো পশু জবাই হচ্ছে যত্রতত্র। অনুসন্ধানে উঠে আসে মাংস নিয়ে স্বাস্থ্য ঝুঁকির ভয়ঙ্কর চিত্র। 30 জুলাই বৃহস্পতিবার রাত 2:30টায় মিরপুর 11 নম্বরের নান্নু মার্কেটের পশু জবাইখানায় আনা হয় বেশ কিছু গরু। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে রাখা হলো 50টি গরু। দেখা যায়নি কোনো ভেটেরিনারি সার্জন বা স্যানিটারি অফিসার। রাত 4টায় শুরু হয় একে একে পশু জবাই। এবার ভোর 5:30টায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের পশু জবাইখানাতেও দেখা মিলল না কোনো চিকিৎসকের। এখানেও স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশে চলে পশু জবাই। তবে সকাল 7:30টার দিকে পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ সেলিম জানালেন, কোনো ভেজাল ছাড়া নিয়ম মেনেই পশুগুলো জবাই হয়। ডাক্তার সাহেব যদি জোনের কাজ থাকে তাহলে এনে আসতে পারে না, আমাদের অনেক সমস্যা আছে। একই চিত্র রাজধানীর চকবাজার ও কাপ্তান বাজারের পশু জবাইখানাগুলোতেও। কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক HM শফিকুজ্জামান জানান, জবাবদিহিতা না থাকায় প্রতিনিয়ত বাড়ছে এমন অনিয়ম। সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব ছিল এটা মনিটর করা, এবং এখানে যেভাবে এই যে অসুস্থ গরু এবং সেগুলোর চেহারা দেখলে মনে হয় যে আপনার এটা তো আসলে খাওয়ার যোগ্য নয়, কিন্তু সেটা কিন্তু বাজারে আসছে। স্বাস্থ্য সুরক্ষা না মেনে পশু জবাইয়ের কারণে অ্যানথ্রাক্স সহ নানা জটিল রোগের ঝুঁকি রয়েছে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। কোথায় জবাই দিবে, হ্যাঁ কোন জায়গাটা তাদের সেফ জোন, এবং সেই গরুটা কি বা ছাগলটা কি সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, সেটা কি ঠিকমতো আসলে সুস্থ কিনা, ভ্যাকসিন দেওয়া আছে কিনা, সেটা কিন্তু যাদের দেখার দায়িত্ব তারা কিন্তু অবশ্যই দেখবে। নজরদারি ও শাস্তির বিধান না থাকায় প্রতিনিয়ত এমন অনিয়ম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পশু জবাই করার জন্য নির্ধারিত কয়েকটি স্থান থাকলেও অধিকাংশ পশু জবাই করা হয় খোলা জায়গায়, অবৈধ স্থানে। আর এই সকল পশুর অধিকাংশই মান নির্ণয়ে নেই কোনো চিকিৎসক, নেই কোনো ব্যবস্থা। এতে করে খাদ্যের ভেজাল অর্থাৎ মাংসের মান নির্ণয় ও রোগ নির্ণয় করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় মহামারী আকার ধারণ করতে পারে যে কোনো রোগ, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। তাই সরকারের পক্ষ থেকে এর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচা বাজারে। মাছ মাংসের বাজারেও বড় ধরনের মূল্যবৃদ্ধি নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 180 টাকা দরে। তবে দাম বেড়েছে লেয়ার মুরগির। গেল সপ্তাহে 330 টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে 360 টাকায়। সবজির বাজারে মিলেছে কিছুটা স্বস্তি। গত সপ্তাহে 120 টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে কিছুটা দাম বেড়েছে বেগুন ও শসার। মাছের বাজারেও নেই তেমন পরিবর্তন, কিছুটা কমেছে ইলিশের দাম। ছুটির দিনে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি না থাকায় কিছুটা স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মধ্যে। দর্শক, এই মুহূর্তে কাউরান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এবং পণ্যের সরবরাহ কেমন জানাবেন? জি নুসরাত, আমরা সকাল থেকে কারণ বাজারের যে কাঁচা সবজির বাজার এবং মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো পণ্যগুলো রয়েছে সকল কিছুর কিন্তু আমরা বাজার দরদাম আমরা দেখেছি। তবে একটু জানিয়ে রাখি যে যে কাঁচা বাজারে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে কাঁচা বাজারের যে সবজিগুলো রয়েছে প্রায় সকল সবজি কিন্তু দাম কিছুটা হলেও কমেছে। যদি আপনাকে একটু বলি, কাঁচামরিচ, ঢেঁড়স, সিম, করলা থেকে শুরু করে সকল পণ্যের কিন্তু 20 থেকে 30 টাকা কিন্তু কেজি প্রতি কমেছে। সেই সাথে কিন্তু বেগুন এবং শসার দামও কিন্তু বেড়েছে। তো বেগুনের দাম কিন্তু গত সপ্তাহে 120 টাকা বিক্রি হলেও কিন্তু এই সপ্তাহে কিন্তু 120 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। সেই সাথে কিন্তু শসার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে 10 টাকা। গত সপ্তাহে 50 টাকা বিক্রি হলেও কিন্তু এই সপ্তাহে 60 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে নুসরাত, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কিনা, কারণ কাঁচা সবজির দাম কিছুটা হলেও কমেছে। তো তারা যেমনটি জানিয়েছেন যে প্রান্তিক পর্যায়ে থেকে যদি সরবরাহ ঠিক থাকে তাহলে কিন্তু এই কাঁচা সবজির দাম কিছুটা হলেও কমবে।
সেই সাথে আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে যদি হচ্ছে সরকারের তরফ থেকে যদি নিয়মিত তদারকি থাকে তাহলে আরও কিছুটা দাম কমে আসবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল সাপ্তাহিক বাজার দর কারণ বাজার থেকে। নুসরাত। ধন্যবাদ। নারায়ণগঞ্জের ২৫০০-এ পুকুরের পানিতে ডুবে একই এলাকার ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপতারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরিবার জানায় দুপুরে শিশুদের না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে একটি পুকুর পাড়ে স্যান্ডেল দেখে সন্দেহ হলে স্থানীয়রা পানিতে নেমে তাদের উদ্ধার করে। হাসপাতালে নিলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। ২৫০০ থানা পুলিশ জানায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটের মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে কাউসার আলী নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। অভিযুক্ত লিখন বাড়ি বাথান মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ছিল। তাকে আটক করেছে পুলিশ। ভোলার দৌলতখানে নদীর পাড়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে ৬টি গোডাউন পুড়ে যায়। গেল রাতে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলত খান ফায়ার সার্ভিসের 2টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হন। স্থানীয়রা জানান আগুনে কোটি টাকার জ্বালানি তেল পুড়ে গেছে। প্রথমে ব্যবসায়ী শাহাবুদ্দিনের তেলের গোডাউনে আগুন লাগে, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশে তেলের গোডাউনে। অভিযোগ আছে মেঘনা নদী দিয়ে চট্টগ্রাম থেকে খুলনা অঞ্চলে জ্বালানি তেল পরিবহনকালে জাহাজ থেকে অবৈধভাবে এই তেল পাচার করা হতো। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্ত। এই মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।